সম্রাট শাহজাহানের মার্বেল পাথরের সাদা তাজমহল তো দেখেছেন, কিন্তু তারই তৈরি করা কালো তাজমহল কি দেখেছেন? আচ্ছা, কালো তাজমহলের কথা ছাড়ুন, সারা জীবন তো মোমবাতিকে অন্ধকারে আলো দিতে দেখেছেন, কিন্তু কখনো কি মোমবাতিকে অ্যালার্মের কাজ করতে দেখেছেন? কিংবা প্যারিসের জাঁকজমকপূর্ণ ফ্যাশন শো এর স্টেজ রেখে ধান খেতে ফ্যাশন শো করতে দেখেছেন কাউকে? কি অদ্ভুত লাগছে? বিশ্বাস হচ্ছে না তো? হবে নাই তো, কারণ আমি আজ আপনাদের জন্য অদ্ভুত এবং অবিশ্বাস্য ফ্যাক্টস নিয়ে এসেছি, যা আপনাকে কেবলমাত্র চমকে দেবে না, বরং রীতিমতো অবাক করে দেবে। নাম্বার 1, কালো তাজমহল। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সাদা মার্বেল পাথরের মমতাজ মহলের নির্মাণ কাজ শুরু হয় 1631 সালে, শেষ হয় 1653 সালে। সুন্দর বাগান এবং মসজিদের সমন্বয়ে নির্মিত বড় এই প্রাসাদটি একজন সম্রাটের জন্য উপযুক্ত, কিন্তু শাহজাহান তাজমহল নির্মাণ করেন নিজের স্ত্রীর জন্য। কথিত আছে, স্ত্রীকে শ্বেত পাথরের তাজমহল উপহার দেওয়ার পর শাহজাহান নিজের জন্য একটি তাজমহল নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ধারণা করা হয় মমতাজকে দেওয়া তাজমহলের অনুরূপ আরেকটি মহল নির্মাণ করার কথাই ভাবছিলেন শাহজাহান, তবে তা হবে কালো পাথরের। যমুনার অপর প্রান্তে এটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন শাহজাহান, যেখানে সম্রাট নিজে প্রিয়জনদের নিয়ে বিশ্রাম নেবেন। এটি হবে মার্বেল পাথরের দুটি ভিন্ন রঙের প্রাসাদের দারুণ সমন্বয়। কালো তাজমহল নির্মাণ শুরু হয়েছিল কিনা তার সম্পর্কে কোনো শক্ত প্রমাণ যদিও নেই। নাম্বার 2, অ্যানাটমি স্যুট। আচ্ছা, কেমন হবে? ধরুন আপনার শিক্ষক আপনার বায়োলজি ক্লাসে সাদা অ্যাপ্রন পরে পড়াচ্ছিল, আর তখন হঠাৎ করে সে তার অ্যাপ্রনটি খুলে ফেলল, আর খুলতেই যা দেখতে পেলেন তা হলো অ্যানাটমি স্যুট। ভেরোনিকা ডুক, যিনি একজন বায়োলজির শিক্ষক, যিনি তার শিক্ষার্থীদের মানবদেহ সম্পর্কে ভালোভাবে বোঝানোর জন্য প্রিন্টের অ্যানাটমি স্যুট পরে আসেন, আর এই স্যুটে মানব শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই দেখা যাচ্ছে। তার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদের জন্য এটি একটি বেস্ট উপায় বাচ্চাদের সামনে অ্যানাটমি সাবজেক্টটিকে সহজভাবে তুলে ধরা। আর তার এই আইডিয়াটা এসেছে একটি অ্যাড দেখে, যেখানে হিউম্যান বডিকে বিভিন্ন স্তরে দেখানো হচ্ছিল, আর ভেরোনিকার স্বামী তার এই আইডিয়াটাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার একটি ছবি তুলে টুইটারে আপলোড করতেই হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ার হতে শুরু করে। নাম্বার 3, এঞ্জেল অফ ডেথ। খুন করা ছুরি দিয়ে বানানো এই মূর্তিটির সবচেয়ে বড় বিশেষত্ব, 24 ফিটের এই মূর্তিটিকে স্কাল্পচার আর্টিস্ট আলফি ব্র্যাডলি পুরো 2 বছর সময় নিয়ে 1 লাখ মার্ডার করা ছুরি দিয়ে এই মূর্তিটি বানিয়েছেন। আর তিনি এই মার্ডার করা ছুরিগুলো আলাদা আলাদা করে 40টি পুলিশ স্টেশন থেকে সংগ্রহ করেছেন। তার এই মূর্তিতে থাকা এমনও ছুরি আছে যেগুলোতে ভিকটিমের তাজা রক্ত এখনো লেগে আছে, ভাবতে পারছেন? নাম্বার 4, হ্যালো। টেলিফোন আবিষ্কারের কথা আমরা অনেকেই জানি, এই এক বিস্ময়কর আবিষ্কার। বিভিন্ন পথ পরিক্রমায় আজকের ওই মোবাইল ফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল স্কটল্যান্ডের এডেনবার্গে যিনি সর্বপ্রথম এই ফোনটি আবিষ্কার করেন, গ্রাহাম বেলের মা এবং স্ত্রী দুজনেই ছিলেন বধির। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি শ্রবণ শক্তি সম্পর্কিত ডিভাইস নিয়ে কাজ করেন। এরই এক পর্যায়ে তিনি টেলিফোন আবিষ্কার করেন। আজকাল আমরা রিসিভার তুলেই হ্যালো বলে সম্বোধন করি। এই হ্যালো শব্দটি কেন বলি বা এর উৎপত্তি কোথায় বা কখন থেকে কিভাবে হ্যালো বলা শুরু হলো তা হয়তো আমরা অনেকেই জানি না। হ্যালো একটি মেয়ের নাম, তার পুরো নাম মার্গারেট হ্যালো। তিনি ছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ড। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে তিনি প্রথম যে কথাটি বলেন তা হলো হ্যালো। সেই থেকেই হ্যালো শব্দটি বিশ্বজুড়ে টেলিফোন ব্যবহারকারীদের কাছে একটি প্রিয় শব্দ। মানুষ গ্রাহাম বেলকে ভুলে গেলেও তার ভালোবাসার মানুষটিকে ভোলেনি। টেলিফোন নামক যন্ত্রটি যতদিন থাকবে ততদিন মার্গারেট হ্যালো বেঁচে থাকবে মানুষের মুখে মুখে। নাম্বার 5, আমার মনে হয় আপনি এই লিফট দেখে যে ভয়টা পাচ্ছেন, ভূতের মুভি দেখেও হয়তো এমন ভয় পাবেন না। এটি একটি চলমান লিফট, এটি কখনো থেমে থাকে না। এটি নিজের মতো আপন গতিতে উপর নিচ হতে থাকবে এবং আপনাকে সেই তালের সাথেই উপরে উঠতে হবে বা নিচে নামতে হবে। আরো অদ্ভুত ব্যাপার হলো এই লিফটের কোনো দরজা নেই, এটি একটি ওপেন লিফট। একটু এদিক সেদিক হলেই পড়ে যাওয়া অসম্ভব কিছু না, কখনো একটু অসাবধানতায় পা ফেললেও আপনি শেষ। এখন আপনি ভেবে দেখুন, এই লিফট ব্যবহার করবেন নাকি চাকরি ছেড়ে চলে যাবেন। নাম্বার 6, ধান খেতে ফ্যাশন শো। ফ্যাশন শোর নাম নিতেই চোখের সামনে ভেসে ওঠে প্যারিসের জমকালো আয়োজন আর গর্জিয়াস ড্রেস পরিহিত সকল কুলকুল নারীদের চেহারা।
কিন্তু এখন আপনাদের ধান ক্ষেতের একটি ফ্যাশন শো দেখাবো। লকডাউনে যখন সবকিছু বন্ধ ছিল তখন নামকরা ডিজাইনার ইমন জ্যাকুইমাস পোর্টে একটি ফ্যাশন শো অ্যারেঞ্জ করে, আর এই ফ্যাশন শোটি হয়ে থাকে ধান ক্ষেতের মধ্যে। জি হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আর সেটা হয়েও ছিল সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আর গেস্টদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এরকম। 600 মিটার লম্বা এই ক্ষেতের মধ্যে বিশাল সাপের মতো আঁকাবাঁকা রাস্তা তৈরি করে করা হয়েছিল এই ফ্যাশন শো, আর মডেলদের ড্রেস আপ ছিল বসন্ত এবং গ্রীষ্মের জামা কাপড়। নাম্বার 7, যমুনা নদী বাঁচিয়ে রেখেছে তাজমহলকে। যদি বলি এই তাজমহল এখনো আস্ত আছে শুধুমাত্র যমুনা নদীর জন্য, এই নদী একে বাঁচিয়ে রেখেছে, তা না হলে এটি অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কারণ তাজমহল যখন বানানো হয়েছিল তখন টিম্বারের সাহায্যে এটি বানানো হয়েছিল। তাজমহলের ভিত্তি প্রস্তর করা হয়েছিল এই টিম্বারের সাহায্যে। এই টিম্বার এতদিনে নষ্ট হয়ে যাবার কথা ছিল, কিন্তু তা এখনো হয়নি, কারণ এই টিম্বার গুলোকে পানি দ্বারা স্যাঁতসেঁতে করে রাখতে হয়, তাহলেই এরা যুগের পর যুগ ভালো থাকে। তাই যমুনার পানিকে শুষে নিয়ে তাজমহলের টিম্বারও এমন যুগের পর যুগ ভালো থেকে যাচ্ছে, যার জন্য এত শত বছর পার হবার পরও তাজমহলের ভিত্তিপ্রস্তরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এখনো তা ঠিক আগের মতনই আছে। নাম্বার 8, বিমানের গোলাকার জানালা। আমরা যারা বিমানে ভ্রমণ করে থাকি তারা কি জানি কেন বিমানের জানালা গোলাকার হয়ে থাকে? এমন প্রশ্ন হয়তো এর আগে কেউ করেননি, তবে বিমানের আকার নিয়ে বহুকাল থেকে নানা পরীক্ষা নিরীক্ষা চলে আসছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের গঠন। বিমানের জানালা ছিল 4 কোণা। 1953 সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যায় 56 জন যাত্রী। এর অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য। ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ ছিল বিমানের জানালা। তাদের ধারণা 4 কোণা জানালায় 4টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানালার উপরে সমানভাবে বায়ুর চাপ পড়ে না, কোণাগুলোতেই চাপ বেশি পড়ে, ফলে জানালা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এতে ঘটতে পারে বিমান দুর্ঘটনা। জানালা গোলাকার হলে জানালার উপরে বায়ুর চাপ সমানভাবে ছড়িয়ে পড়ে, এতে জানালা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা কম। আর এরপর থেকে বিমানের জানালার গঠন গোলাকৃতি ভাবে তৈরি হচ্ছে। নাম্বার 9, ক্যান্ডেল ওয়াচ। আপনারা কি জানেন আগের দিনে মোমবাতি শুধু আলো দেওয়ারই কাজ করতো না, এটি একটি অ্যালার্ম ঘড়ি হিসেবেও কাজ করত। মানুষ এটিকে ব্যবহার করে সকালে ঘুম থেকে উঠত। এখন হয়তো ভাবছেন এটি আবার কি করে সম্ভব। আচ্ছা চলুন তাহলে বলছি। ক্যান্ডেল ওয়াচের জন্য বিশেষ ধরনের মোম ব্যবহার করা হতো, যেখানে মোমের সাথে ঘড়ির সময় মিলিয়ে দাগ কাটা হয়ে থাকতো। 1 ইঞ্চির জন্য 15 মিনিট ধরা হতো, আর যে সময়টাতে অ্যালার্ম বাজানোর প্রয়োজন হতো সেই সময়টাতে মোম জ্বলতে জ্বলতে চলে আসলে সেখানেই ঘন্টা বেজে উঠত। এই বিশেষ মোমের সাথে একটি মেটাল বল বা পেরেক সেট করা হতো, আর মোমটিকে বসানো হতো একটি বিশেষ ধাতব প্লেটের ওপর। যখনই মোমটি গলে নিচে নেমে আসতো তখনই ওই পেরেক বা লোহার বল নিচে থাকা ধাতব প্লেটের ওপর পড়তেই বিশাল শব্দ বেজে উঠত, আর সেই শব্দতেই মানুষের ঘুম ভেঙে যেত। নাম্বার 10, আমেরিকান খাতা। আমেরিকাতে খাতা কিনতে গেলে পুরো সাদা খাতা পাওয়া খুব কঠিন। এখানে বেশিরভাগ খাতাই রোল করা। আমরা আমাদের দেশে স্কুলে বাংলা হাতের লেখা জমা দিই যেসব খাতায়, ওইসব খাতাই এখানে পাওয়া যায়। আপনি যদি দেশ থেকে কয়েকটা সাদা খাতা কিনে নিয়ে যান, আপনার পুরো গ্রাজুয়েট জীবন পার করা যাবে আরামসে। আর এখানে ছাত্রছাত্রীরা কলমের পরিবর্তে পেন্সিল বেশি ব্যবহার করে। দেশে পেন্সিলের ব্যবহার আমরা শুধু জ্যামিতির কাজে বা গ্রাফ আঁকতে ব্যবহার করি। এরা ক্লাস নোট এবং পরীক্ষার খাতায়ও পেন্সিল ব্যবহার করে। পরে অবশ্য আপনারও পেন্সিল ব্যবহারে অভ্যাস আয়ত্ত হয়ে যাবে। পরীক্ষার খাতায় ভুল করলে কাজে দেবে বেশ। নাম্বার 11, দ্য টাউস হাম। সালে নিউ মেক্সিকোর টাউস নামের গ্রামের লোকজন তাদের প্রশাসনের কাছে অভিযোগ করে যে তারা এখানে আশ্চর্যজনক কিছু ঘুনঘুন শব্দ শুনতে পায়। নিউ মেক্সিকোর একজন প্রফেসর পর্যবেক্ষণের জন্য এখানকার প্রত্যেকটি ঘরে সাউন্ড রেকর্ডার বসান। এই সাউন্ড রেকর্ডারে সাউন্ড রেকর্ড হওয়ার সত্ত্বেও এখানকার প্রশাসনের মতে এটা শুধু এখানকার মানুষদের মনের ভুল। মজার ব্যাপার হচ্ছে এখানকার এক একজন মানুষ আলাদা আলাদা রকমের ঘুনঘুন শব্দ শুনতে পেত। যখন বিজ্ঞান আর এখানকার প্রশাসন এর কোনো উত্তর দিতে পারছিল না, তখন মানুষ নিজের মতো করে এর উত্তর খুঁজে নিল, কিন্তু এর রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। নাম্বার 12, আতশবাজি। আচ্ছা কেমন হবে যদি আতশবাজি রাতে না ফুটিয়ে দিনের বেলায় ফোটানো যেত? আর এই চিন্তা থেকেই চীনের কিছু মানুষ দিনের বেলায় আকাশে আতশবাজি ফোটানোর প্ল্যান করে থাকে, আর সেটি করতেই এক নতুন এবং অদ্ভুত রকমের সৌন্দর্য দেখতে পান।
আকাশে গিয়ে ফুটতেই দেখা যায় যে আশেপাশে বাতাসের সাথে বিভিন্ন কালারের রং উঠতে শুরু করে, আর আতশটি ফুটে যাবার পর আকাশে মেঘের মতো সাদা কালো খন্ড খন্ড ধোঁয়া উঠতে থাকে, যার এক আলাদা রকম সৌন্দর্য রয়েছে। 13 ঘূর্ণায়মান রাস্তা। জাপান এমন একটি দেশ যেখানকার রাস্তাগুলো এতটাই শুরু হয়ে থাকে যেখানে একটি বিশাল বড় বাস অন্য রাস্তায় ঘোরানো সম্ভব না, আর তাই এই সমস্যার সমাধান করতে জাপান সরকার এই ঘূর্ণায়মান চাকতির ব্যবস্থা করে। এই চাকতির উপর বাসটিকে দাঁড়া করিয়ে সেখানে থাকা একটি দড়ি ধরে টান দিলে বাসটি ঘুরতে শুরু করে, আর রাস্তায় ঘোরানোর কোনো ঝামেলা থাকে না, আর কোনো জ্যামেরও সৃষ্টি হয় না। নাম্বার 14 জীবন্ত বরফ। 2014 সালের শীতকালে সিলডারিও নদী এবং সাউথ কাজাখস্তান নদী হঠাৎ করে বরফ হয়ে যাওয়ার অনেক প্রাণী মারা যায়। এতে করে অনেক ঘোড়াও মারা যায়, যেগুলোর কেবল পা গুলো বের হয়েছিল। এদের অনেকে আবার প্রায় মৃত অবস্থায় ছিল। কিছু প্রাণী বরফের গর্তে পড়ে গিয়ে প্রায় মৃত্যু হয়ে গিয়েছিল, এমনকি সাপেরাও এই পানিতে জমে মারা গিয়েছিল। স্থানীয় লোকেরা এদেরকে উদ্ধার করেন। তারা বলেন প্রাণীরা যে এভাবে মারা যাবে সেটা তারা আগে ভাবেননি। অনেকে ভাবতেছিল যে বলতেছিল যে টাকা নাই, ওই যে অনেকে লটের জিনিসপত্র বিক্রি করে না, ওইটা ভাবতেছিল। পরে আমি বললাম যে না, ফ্রিতে। ফ্রি। Hey, what's up YouTube? Welcome to Falguni's Vlog. একজন জীবিত মানুষ শীতে কাতরাচ্ছে, মরছেও না আর বাঁচতেও পারছে না। গরম লাগবে এটা বললে শীতে। একটা জিনিস খাওয়াই। অদ্ভুত এই পৃথিবীতে তথ্যের যেমন কোনো শেষ নেই, তেমনি সেই তথ্য জানারও কোনো শেষ নেই। এমন অনেক সব তথ্য রয়েছে যা আমাদের আজও অজানা, আর এমন কিছু হয়তো সারা জীবনই অজানা রয়ে যাবে। আর অজানা থেকেই জানার আগ্রহ, আর সেখান থেকেই কৌতূহলী হয়ে জ্ঞান আহরণ করা, আর এই জ্ঞানই আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করে। তাই এত সব মজার মজার ফ্যাক্ট দেখতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও।